হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এমএইচ এডুকেশন ল্যাব। আমার ক্লাস তোমরা পাচ্ছ মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে ঠিক সকাল 8টায়। এখানে আমি যে সিরিজটা নিয়ে চলে এসেছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স ফর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান, মানে যে কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়েই কিন্তু এসেছি। হয়তো দেখো এখান থেকেই তোমাদের আপকামিং যে 2021-এর প্রিলিমিনারি এক্সামিনেশান সেখানে বেশ কিছু কোয়েশ্চেন্স তোমাদের কমন এসে যাবে, কেননা এখানে আমি প্রত্যেকটা অপশানকে ধরে ধরে কিন্তু ডিসকাস করছি। শুধুমাত্র রাইট অপশানটা নয়, কোন অপশানটা হলো না, সেটা কেন হলো না, সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলে আমি অ্যানালিসিস করছি। আর এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ইম্পর্টেন্ট পিডিএফসগুলো পাওয়ার জন্য। তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এনেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফুল কোর্স আসছে, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021কে কেন্দ্র করে, এবং এটা জানুয়ারি 2020 থেকে শুরু করে প্রিলিমিনারি এক্সামিনেশন 2021 পর্যন্ত এবং মেন্স এক্সাম পর্যন্ত থাকছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা। এখানে তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা, এটা লঞ্চ হচ্ছে 1 মার্চ 2021 রাত্রির 8টার সময়, ঠিক আছে? তো তোমরা এই অপরচুনিটিটা অ্যাভেল করতে পারো। এর থেকে বেশি জানার জন্য এই ভিডিওর নিচে বা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফলো করতে পারো। তো চলো, প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেটা দেখো। টু মেক হেডওয়ে, টু মেক হেডওয়ে ইজ, মানে এটা আমাদের মিনিংটা বলতে হবে। টু মেক হেডওয়ে, এটার মিনিংটা আমাদের বলতে হবে। এটার মানে কি বলা হয়েছে? মেক প্রোগ্রেস, মেক লিটল প্রোগ্রেস। লিটল প্রোগ্রেস মানে কি বোঝায়? অল্প প্রোগ্রেস করা, ঠিক আছে? আর কি আছে দেখো, টু প্রোগ্রেস টুয়ার্ডস কলিশন। কলিশন মানে কি? প্রবল ধাক্কা, অত্যন্ত যে ধাক্কা সেটাকে বলা হয় কি বলা হয়, যে কোনো একটা যে ফ্রিকশনাল যে ধাক্কাটা হলো সেটাকে বলা হয় কলিশন, ঠিক আছে? এটা নতুন ওয়ার্ড হলে মনে রাখবে তোমাদের কাছে, যদি এটা নতুন ওয়ার্ড হয়। এবার দেখো আর কি আছে, টু প্রসিড টু ট্রাভেল, মানে কি? কোনো ট্রাভেলে এগিয়ে চলা। এখানে দেখো যে রয়েছে মেক প্রোগ্রেস আর মেক লিটল প্রোগ্রেস, এই দুটোর মধ্যে তোমাদের একটা কনফিউশন সৃষ্টি হবে। যদি আগে আমি দেখো গ্রামাটিক্যালভাবে যদি দেখাতে চাই, এখানে যদি আমি বলি যে গ্রামাটিক্যাল ওয়েতে যদি আমি ফাইন্ড করতে চাই কোনটা হবে, যদিও আমি ধরে নিচ্ছি এ অথবা বি, এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবার কথা। তাহলে দেখো মেক লিটল প্রোগ্রেস, লিটল যখন শুধুমাত্র LITTLE লিটল এটা যখন ইউজ হয়, তার মানে কি বোঝায়? যে হার্ডলি এনি, মানে আদেও কিছু নেই এরকম বোঝানো হয়, ঠিক আছে? শুধু যখন লিটল ব্যবহার করা হয়। কিন্তু এ লিটল মানে কি? এ লিটল মানে হ্যাঁ আছে, এটা পজিটিভিটি বোঝায় যখন এর আগে আমি এ দিয়ে দিচ্ছি, এ লিটল, ঠিক আছে? কিন্তু যখন আমি শুধুমাত্র লিটলটা দিচ্ছি, যখন এই এটা দিচ্ছি না, তার মানে সেটা পুরোপুরি নেগেটিভ বোঝায়, যে কিছু নেই এরকম বোঝায়। তাহলে দেখো হেডওয়ে এখানে কি বলতে চাইছে? এখানে কি কিছুই প্রোগ্রেস হয়নি এরকম বলতে চাইছে? টু মেক হেডওয়ে মানে কি কোনো প্রোগ্রেস হয়নি এরকম বলতে চাইছে? সেটা নয়। সেই জন্য দেখো লিটল প্রোগ্রেস মানে কি? সেখানে কোনো প্রোগ্রেসই হয়নি। কিন্তু যখন মেক প্রোগ্রেস হচ্ছে তখন কি? প্রোগ্রেস অল্প কিছুটা হলেও হয়েছে। মেক প্রোগ্রেস মানে প্রোগ্রেস করেছে, সেটা কতটা বলা হচ্ছে না, কিন্তু প্রোগ্রেস করেছে। তাহলে এটা এখানে আমরা পজিটিভ পাচ্ছি। আর টু মেক হেডওয়ে এখানে কোনো নেগেটিভ কোনো পার্টই আমরা পাচ্ছি না। এই ওয়ার্ডটা হেডওয়ে, এই যে ওয়ার্ডটা, এটার মধ্যেও কিন্তু কোনো নেগেটিভিটি নেই। তাহলে এটার যে মিনিংটা, তার মধ্যে কি করে নেগেটিভিটি থাকতে পারে? এইভাবে একটা গ্রামাটিক্যাল ওয়েতেও ধরতে পারো। তাছাড়া যদি ইডিয়ামেটিক ওয়েতে দেখো, তাহলে কি হবে? অ্যান্সারটা হচ্ছে কি? টু মেক হেডওয়ে বলতে বোঝায় যে কিছুটা যখন প্রোগ্রেস করা, সেটাকে বলা হয় টু মেক হেডওয়ে। এবার দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি বলতে পারো। এই এক্সাম্পলটা একটু দেখো। এখানে যদি আমরা টু মেক হেডওয়েটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করি, তাহলে কি দাঁড়ায়? ডিল উইথ ইস্যুস কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি অ্যান্ড ইউ উইল মেক হেডওয়ে। যদি আমি কি করতে বলা হয়েছে, যে কোনো ইস্যু নিয়ে বা যে কোনো সমস্যা বলতে পারো, যে কোনো কাজ নিয়ে, সেখানে যদি আমি ডিল করা বলতে কি বলা হচ্ছে এখানে? যে সেটার সঙ্গে যদি ঠিক মতোভাবে আচার ব্যবহার করতে পারি, ঠিক আছে, ঠিক আচার ব্যবহার করতে পারি, ঠিকভাবে আমি পদক্ষেপগুলো নিতে পারি, কুইকলি নিতে পারি এবং এফিসিয়েন্টলি সুদক্ষভাবে নিতে পারি, তাহলে আমি কি পাবো? হেডওয়ে হবে। হেডওয়ে হবে মানে কি? এখানে দেখো বুঝতে পারছো যে প্রোগ্রেস হবে বলতে চাইছে, তাই না? কোনো একটা সমস্যাকে আমরা যদি তাড়াতাড়ি এবং সুদক্ষভাবে সমাধান করি, তার মানেই সেখানে দাঁড়াচ্ছে যে প্রোগ্রেস হবে। আর এখানে এই যে সেন্টেন্সটা নেওয়া হয়েছে, এটা দ্য সান যে পত্রিকা, নিউজ পেপার, দ্য সান নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে, যেটা 2015। এখানে আর একটা বিষয় আমি তোমাদের মনে করিয়ে দেবো, যখনই কোনো নিউজ পেপারের নাম দেখবে তখন তার পূর্বে আমাদের দা দিতে হয়। এটা আর্টিকেলের রুল হিসাবে হয়তো তোমরা পড়েছো, তবুও একবার এখানে মনে করে নাও। তাহলে দেখো একটা কোয়েশ্চেনের মধ্যে থেকে আমরা কত কিছু বেশি জানতে পারছি।
শুধুমাত্র তোমার চিন্তাভাবনাটাকে একটা পয়েন্টে আবদ্ধ করে না রেখে আর যে যে অপশানগুলো পাচ্ছ সেগুলোর মধ্যে থেকেও কিন্তু ছড়িয়ে দাও, তাহলে দেখো অনেকটা জানতে পারবে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। দেখো, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড পার্টস অফ দ্য সেন্টেন্স। দেখো এখানে কি আছে, এটার মিনিং আমাদের বার করতে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, হি পিয়ার্সড দ্য বেলুন উইথ এ পিন। একটা যে কোনো বেলুন আছে, বেলুনটাকে সে পিয়ার্সড করেছে, মানে কি পিন দিয়ে বেলুনটাকে পিয়ার্সড করা মানেই দেখো এখানে তোমরা যদি মিনিং পিয়ার্সডের নাও জানো তাহলেও বুঝতে পারছো যে বেলুনে পিন দিয়ে পিয়ার্স করা বলতে কি ফোটানোর কথা বলা হচ্ছে, তাই না? যেমন ছুঁচ ফোটানো, সেরকম পিয়ার্স করা মানে পিন ফোটানোর কথা বলা হচ্ছে। একটা ওভারঅল দেখো মিনিংটা বোঝা যাচ্ছে, মোটামুটি একটা সেন্টেন্সটা ভালো করে পড়লে কিন্তু মিনিংটা বোঝা যাচ্ছে। এইভাবে প্রথমে মিনিংটা বোঝার চেষ্টা করবে। এবার চলো এখানে দেখে নিই যে ওয়ার্ডগুলো রয়েছে। দেখো এখানে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে স্ট্যাব। স্ট্যাব মানে কি, যখন ছুরি দিয়ে আঘাত করা, মেনলি যখন ছুরি দিয়ে মারা বোঝায়, ঠিক আছে? যেমন ম্যাকবেথে মানে লেডি ম্যাকবেথ মেরেছিল বা ম্যাকবেথ মেরেছিল, তখন কি ছুরি দিয়ে ছুরিবিদ্ধ করে মারা, বিশেষত চাকু চালানো দিয়ে সেইভাবে যখন আঘাত করা, চাকুর ঘায়ে আঘাত করা, মেরে দেওয়া, গাঁথা, সেইটাকে বলা হয় স্ট্যাব। কিন্তু এখানে বেলুনে তো চাকুর কথা বলা হচ্ছে না, পিন দিয়ে ফুটো করার কথা বলা হচ্ছে, অনেক বেশি সূক্ষ্ম জিনিসের কথা বলা হচ্ছে। এরপরেরটা যেটা রয়েছে দেখো, প্রিকড। প্রিকড বলতে কি বোঝায়, এটার মানেও বলতে পারো যে একটা স্মল হোল, হ্যাঁ, একটা ছোট্ট হোল করে দেওয়া। পারফোরেশন যেমন একটা নতুন ওয়ার্ড হতে পারে, পারফোরেশন, PERFORATION। পারফোরেশনটা মানে হচ্ছে কি বিদ্ধ করা, বাংলায় বলতে গেলে বলা যায়। পিয়ার্স মানেও ঠিক তাই, মানে পিয়ার্স বলতে কি বোঝায়, যে পাংচার করে দেওয়া, PUNCTURE, পাংচার করে দেওয়া। প্রিক মানেও হচ্ছে কি, যে ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া, বা সেটাকে বলতে পারো ফোটানো। তাহলে এখানে যে মিনিংগুলো আমরা পাচ্ছি সেই অনুযায়ী দেখতে গেলে বোঝা যাচ্ছে যে পিয়ার্সডের যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে প্রিকড, ঠিক আছে? বাকি তোমাদের কনফিউশন যদি পেনিট্রেট হয়, দেখো পেনিট্রেট মানেও হচ্ছে বিদ্ধ, সেখানে ব্যাপারটা বলতে পারো যে পেনিট্রেট কখন হবে, যখন অলরেডি একটা হোল আছে, সেখানে একটা অলরেডি, যেমন কি হোল, সেখানে অলরেডি কি হোলের মধ্যে আমাদের লক্সের মধ্যে কী থাকে, একটা কি হোল থাকে, তার মধ্যে কীটাকে পুট করা হয়, তাই তো, তারপরে সেই লকটা খোলা হয়। তাহলে এখানে অলরেডি একটা হোল আছে যার মধ্যে এন্টার ইনটু করা হচ্ছে, কিন্তু এখানে প্রিক বলতে বেলুন বলো বা যাই কিছু বলো, সেগুলোর মধ্যে কোনো ছিদ্র ছিল না, সেখানে পিন দিয়ে ফুটো করা হচ্ছে। কিন্তু পেনিট্রেট করা বলতে বোঝায় যখন অলরেডি সেখানে একটা হোল আছে তার মধ্যে এন্টার করা হচ্ছে, তখন সেটাকে পেনিট্রেট বলা হয়। আর বার্স্ট মানে তো তোমরা জানোই যে ফেটে যাওয়া বা বিস্ফোরণ হওয়া, সেটাকে বার্স্ট বলা হয়, ঠিক আছে? বোঝা গেল? এখানে আমি তোমাদের বলবো, দেখো আমি অনেকবার বলেছি যে চোখ কান খোলা রেখে ইংরাজিটা একটু পড়তে, ইংলিশটা যদি একটু চোখ কান খোলা রেখে পড়ো তাহলে কিন্তু অনেকটা নতুন ওয়ার্ড তোমাদের চলে আসবে। দেখবে আমরা যে কোনো ধরনের কোনো বলতে পারো কসমেটিক্স বলো বা অয়েলস বলো, এগুলোর মধ্যে আমরা কি করি, ওখানে বলাই থাকে যে পিয়ার্সড হেয়ার বলা থাকে না, পিয়ার্স হেয়ার এরকম দেখবে লেখা থাকে, মানে এখানে ছিদ্র করো, পিয়ার্স হেয়ার এরকম কথাটা কিন্তু লেখা থাকে। বিভিন্ন ধরনের পাউডার বলতে পারো, এরকম অনেক জায়গাতে কিন্তু পিয়ার্স হেয়ার কথাটা লেখাই থাকে। তো তোমরা হয়তো যদি লক্ষ্য করে থাকো তাহলে এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের কাছে অনেকটা চেনা হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে পিয়ার্সের মধ্যে এবং পেনিট্রেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, পিয়ার্সে কি হয়, সেখানে একটা ছিদ্র করা হয়, কিন্তু যখন আমরা বলছি পেনিট্রেট, তার মধ্যে কিন্তু ছিদ্র করা থাকে অলরেডি, তার মধ্যে কোনো একটা পদার্থ বা কোনো একটা স্টিক বলতে পারো, সেটাকে এন্টার ইনটু করা হয়, ঠিক আছে? এটা বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। এখানে কি আছে দেখো, দ্য মাদার হামড সফটলি অ্যাজ সি রকড দ্য বেবি টু স্লিপ। মানে কি, এখানে যে হামড কথাটা রয়েছে এটার মানে হচ্ছে কি, যে গুনগুন করে গান করা, যেটাকে বলতে পারো যে গুনগুন করে গান গাওয়া, বা যে ঘুমানোর সময় যে গুনগুন করে গানটা গায়, টু সিং সফটলি, হ্যাঁ, ঘুম পাড়ানি যে গান সেটাকে বলা হচ্ছে। তাহলে হামড বলতে বোঝানো হচ্ছে কি টু সিং সফটলি, হ্যাঁ। এখানে আমাদের এটার মিনিং বার করতে হবে। চ্যান্টেড মানে যেটা কি আছে, দেখো চ্যান্টেড বলতে কি বলা হয়, এটার মানে হচ্ছে ভজন, বাংলায় যে ভজনটা হয়, ভজন গীতি, সেইটাকে বলা হয় চ্যান্টিং, সেটাকে বলা হয় কি চ্যান্টেড। চ্যান্টেড মানে ভজন। তাহলে এখানে নিশ্চয়ই মা যখন বাচ্চাকে অল্প অল্প করে ঘা দিয়ে, মানে কি রকড দ্য বেবি টু স্লিপ, মানে কি অল্প অল্প করে পিঠে ঘা দিয়ে যখন ঘুম পাড়াচ্ছে, যখন অল্প করে আঘাত করে, মৃদু আঘাত করে এবং মৃদু গান গিয়ে ঘুম পাড়াচ্ছে, তখন সে নিশ্চয়ই ভজন করছে না, তাহলে চ্যান্টেডটা তো মোটেই হলো না, তাই না? নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা কি আছে দেখো, ক্রুন্ড, CROONED। ক্রুন্ড মানে কি, এটার মানে হচ্ছে টু সিং সফটলি, ঠিক বলতে পারো যেটা ছিল হামডের মধ্যে। তাহলে ক্রুন্ড মানে কি বোঝায়, টু সিং সফটলি, টু সুদ মানে শান্ত করতে, সান্ত্বনা দিতে,
বা যে বেবিটা কাঁদছে তাকে শান্ত করে চুপ করিয়ে ঘুম পাড়ানো। SOOTHE সুদ, SOOTHE সুদ মানে শান্ত করা বলতে পারা যায় একটা দিকে। তো সেইভাবে যখন সফটলি গান গেয়ে কাউকে শান্ত করা হচ্ছে সেটার জন্যও বলা হচ্ছে কি ক্রুন্ড। তাহলে এখানে তোমরা মিনিংটা বোঝার পর বুঝতে পারলে যে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে দেখো ইনটোন্ডের মানে কি হয়? ইনটোন্ড মানে বলতে পারো যে একটানা যখন আবৃত্তি করে যাচ্ছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল, এই যে একটানা যে আবৃত্তি করে যাওয়া সেইটাকে বলা হচ্ছে ইনটোন। এখানে তো ইনটোন তো কোনোভাবেই হবে না। আবৃত্তিকে এইভাবে এক নাগাড়ে একটা টানা সুরে আবৃত্তি করে যাচ্ছে তা তো করছে না, আস্তে আস্তে মৃদু সুরে গান করছে, তাহলে সেই জন্য কিন্তু এটা হলো না। নেক্সট দেখো হুইসপার্ড, এটার মানে তোমরা জানোই যে বিড়বিড় করে যখন বলা, বিড়বিড় করে বা ফিস ফিস করে যখন কিছু বলছে, চুপি চুপি ফিস ফিস করে বলা, সেইটাকে বলা হয় কি হুইসপার্ড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কেন এখানে হামডের ঠিক মিনিং যেটা যদি আমাদের বলা হয় ক্রুনটা কিন্তু সঠিক মিনিংটা হলো। এর পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। এখানে কি বলা হয়েছে দেখো, হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস। এখানে যে ফুয়েলড ওয়ার্ডটা রয়েছে, এই ফুয়েলড ওয়ার্ডটা নিয়ে আমাদের বলতে হবে যে ফুয়েলড বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো একদিক থেকে বলতে পারো যে ঠিক আমাদের বাংলায় একটা প্রবাদ আছে কি, আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢালা মানে কি, ঘিটাকে কীভাবে কাজ করে, ফুয়েল আকারে কাজ করে, যে একটা কোনো দাহ্য পদার্থ হিসেবে কাজ করে। তাহলে আমার যে ডাউট সেটা হচ্ছে আগুন, এবং সেখানে ফুয়েল হচ্ছে মানে কি আমার ডাউটটা বাড়ছে, তাই না? আসলে আগুনে যদি আমি ঘি ঢালি তাহলে কি আমার কী হচ্ছে, সেটা কি শেষ হয়ে যাচ্ছে? একদম আগুনে ঘি ঢালার সঙ্গে এটাকে তুলনা করো, ঘিটাকে ফুয়েল বলা হচ্ছে এখানে। তো এখানে কি হয়, যখন আমরা আগুনে ঘি ঢালি তখন কি সেটা আগুনটা শেষ হয়ে যায়, এন্ডেড হয়ে যায়? এন্ডেড হয় না, ইনক্রিজড হয়ে যায়। হ্যাঁ, সম্ভাবনা আছে, অবশ্যই ইনক্রিজ হয়ে যায়। আগুনে যখন ঘি ঢালা হয় সম্ভাবনা তো দূরে থাক, অবশ্যই সেটাই হয়, যেটা কী হয়, আগুনটা বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। কজ মানে কি, কারণে পরিণত হয়, কারণে পরিণত হওয়ার কথাও এখানে হচ্ছে না, কিন্তু কজ কথাটা এখানে কোথা থেকেও আসছে না। রিঅ্যাফার্ম মানে হচ্ছে একবার তো তুমি কনফার্ম হয়েছো, আবার কিন্তু একটা অ্যাফার্মেশন চাইছো, মানে কি আবার তুমি একটা সম্মতি পাচ্ছ, আবার তুমি সেটা একটা পজিটিভ কিছু বলতে পারো অ্যাপ্রোচ পাচ্ছ, তখন সেটা অ্যাফার্মেশন হচ্ছে। রিঅ্যাফার্ম মানে কি দ্বিতীয়বার তুমি একটা সিওরিটি পাচ্ছ বলা যায়। ঠিক আছে, বাংলায় এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার মাথায় এখন আসছে না, কিন্তু অ্যাফার্ম করা মানে কি, তাকে বলা যায় সিওরিটি দেওয়া। হ্যাঁ, তাহলে রিঅ্যাফার্ম মানে কি আবার সিওরিটি দেওয়া। এখানে সিওরিটির কথা তো কোনোভাবেই আসছে না, যে জন্যে এখানে ইনক্রিজ কথাটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হলো। মানে তার যে লেটারটা, সেটা আমার ডাউট তো হচ্ছিলই, ডাউটটাকে আরও বাড়িয়ে দিল, ডাউটটাকে কনফার্ম করে, মানে কনফার্ম করে দিয়েছে এরকম নয়, ডাউটটাকে আরও বাড়িয়ে দিয়েছে। কনফার্ম করে দিয়েছে সেরকম কিন্তু লেখাও নেই এখানে, দেখো যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে রিঅ্যাফার্মড, মানে আবার কিন্তু আমাকে সিওরিটি করেছে। আবার সিওরিটি দেওয়ার কথা বলা হয়নি, আবার ডাউটটাকে যখন ঘি ঢালা হয় আগুনে, আগুনটা বেড়ে যায়, তাহলে ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, এইভাবে একটা মনে রাখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ইডিয়ামসকে যে মুখস্থ করেই মনে রাখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু কিছু ইডিয়ামসকে বাংলার ইডিয়ামের সঙ্গে কোরিলেট করে বা কোনো একটা ইমেজ নিজের মনে ক্রিয়েট করে সেটার সঙ্গে কোরিলেট করেও কিন্তু এটা আপনিই মাথায় থেকে যাবে, আলাদা করে তোমাদের মুখস্থ করতে হবে না। নেক্সট চলে যাচ্ছি, চলো। অন ওয়ানস টোজ বলতে কি বোঝানো হচ্ছে সেটা তোমাদের দেখানো হচ্ছে। দেখো এখানে এক্সাম্পল আমি নিয়েছি। কনসেন্ট্রেশন মানে কি, মনোনিবেশ করা। ঠিক আছে, আর কি আছে দেখো, কার্সি মানে কি বোঝায়, কার্সি বলতে বোঝায় যে একটা ভদ্রতা দেখানো। কার্সি মানে কি, ভদ্রতা, সভ্যতা, এইগুলো দেখানো, সেটাকে বলা হয় কার্সি, এরকম একটা বলতে পারো। যাই হোক, পাংচুয়ালিটি মানে কি, মানে সময়নিষ্ঠতা বলতে পারো, যে কোনো একজন মানে কি পাংচুয়াল বলতে কি, সে সময়নিষ্ঠ, সময়ের কাজটা সময়ে করে। কিন্তু অন ওয়ানস টোজ এটার মিনিং হচ্ছে কি বোঝায়, যে অ্যালার্টনেস, মানে কি একদম সচকিত হয়ে থাকা, সতর্ক হয়ে থাকা, তার জন্য এটা আমরা বলি অ্যালার্টনেস। ঠিক আছে, অ্যালার্ট হয়ে যায় মানে কি, আমরা বলা যায় যে বুড়ো আঙুলে ভর দিয়ে একদম সোজা হয়ে আছি, মানে কি এরকম একটা কল্পনাটা করো যাতে তোমাদের মাথায় এটা থাকে, এটা কি অ্যালার্টনেস বোঝায়, একদম অ্যালার্ট হয়ে আছি। ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে আমি অ্যালার্ট থাকছি। এখানে যে এক্সাম্পলটা আছে সেটা দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো কি বলা হচ্ছে, যে ইফ ইউ হ্যাভ সামওয়ান লাইক দ্যাট শাউটিং অল দ্য টাইম, যদি এরকম একজন তোমার কাছে থাকে যে সবসময় চিৎকার করছে, সবসময় তোমাকে চিৎকার করে যাচ্ছে, দেন ইট কিপস এভরিওয়ান ফোকাসড অন দেয়ার টোজ তাহলে সবাই কি থাকে, যদি একজন এরকম বস থাকে, একটা কোনো ইনস্টিটিউটে অনেকজন ব্যক্তি রয়েছে, তার মধ্যে এরকম একজন যদি বস থাকে যে কি করে, সে সবসময় কিন্তু চিৎকার করে যাচ্ছে, তাহলে বাকিরা কি থাকবে, সবসময় অ্যালার্ট হয়ে থাকছে, তাই না? তারা কি হচ্ছে, অন টোজ হয়ে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে, তারা সবসময় ফোকাস থাকে, অ্যান্ড অন দেয়ার টোজ মানে তারা সবসময় অ্যালার্ট থাকে।
হ্যাঁ, কেউ একজন সবসময় চিৎকার করে যাচ্ছে, বলে যাচ্ছে তোমাকে, তুমি সবসময় অ্যালার্ট হয়ে আছো। এইরকম একটা এক্সাম্পল নিজেরা কিন্তু বানাতে চেষ্টা করো, কেননা শুধু WBCS না, WBCSও তো বটেই, তোমাদের সেন্টেন্স ক্রিয়েট করতেই হবে, কেননা মেন্স অবধি যদি কোয়ালিফাই করো, অবশ্যই আমি আশা করব করবে, তো মেন্সে কোয়ালিফাই করলেই তোমাদের কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতেই হবে, ওখানে তোমাদের প্রেসি লিখতে হবে, সবথেকে বড় কথা তোমাদের কম্পোজিশন থাকে, আরও বিভিন্ন রকম লেটার এগুলো থাকে, জানোই তোমরা, তো রিপোর্ট রাইটিং, তো তার জন্য ক্রিয়েটিভিটি থাকতেই হবে, এবং এখন থেকেই তোমাদের কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে, এরকম ধরনের মনোভাব নিয়ে চলবে। তার জন্য তোমরা এইগুলো নিয়ে কিন্তু নিজেরা সেন্টেন্সও মনে মনে তৈরি করতে পারো। তাহলে এখানে যেটা অ্যান্সারটা হলো সেটা কি, সেটা হচ্ছে অ্যালার্টনেসটা বোঝানো হয়। অ্যালার্টনেস মানে কি, যেটাকে বলতে পারা যায় যে ওয়ান্স টোজ, অন ওয়ান্স টোজ। টো বলতে পায়ের বুড়ো আঙুলের কথা বলা হচ্ছে। নেক্সট দেখো, যদিও পায়ের বুড়ো আঙুলের মিনিংটা আমি বললাম এখানে, যদিও ইডিয়ামেটিক মিনিংটা কিন্তু আলাদা, সেটা বুঝতে পারলে। এরপরে দেখো ওয়েটিং উইথ বেটেড ব্রেথ। বেটেড ব্রেথ বলতে আমাদের কি, এটা একটা ইডিয়াম, সেটা নিয়ে আমাদের বলা হয়েছে যে এটা কি উত্তর হতে পারে, এখানে বলতে হবে বেটেড, ওয়েটিং উইথ বেটেড ব্রেথ মানে কি। দেখো এখানে যেগুলো রয়েছে, প্রথম থেকে আমি পড়ছি, ফিল ভেরি এক্সাইটেড, অত্যন্ত এক্সাইটেড, অত্যন্ত উত্তেজিত হয়ে থাকা, বা অত্যন্ত কোনো কিছুর জন্য এক্সাইটেড হয়ে থাকা, ঠিক আছে, রেজাল্টের জন্য আমরা ভেরি এক্সাইটেড হয়ে থাকি বলতে পারো। ফিল ব্রেথলেস, এখানে যেটা হবে কি, ফিল ব্রিথলেসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফিল ব্রিথলেস মানে কি, এমন এমন তুমি ফিল করছো, মানে কি বলতে পারা যায় যে টু হোল্ড ওয়ান্স ব্রিথ ডিউ টু সাসপেন্স, ফিয়ার। যখন ধরো একটা কি, যে তুমি যখন জানো যে আমি অবশ্যই এই এক্সামটা ক্র্যাক করব, তখন তুমি কি এক্সাইটেড ফিল করো। কিন্তু যখন তুমি জানো যে আমি এক্সামটায় ফেল করতেও পারি, এটা আমি ক্র্যাক করতে নাও পারি, হয়তো আমার কাট অফ মার্কসের থেকে 10 নম্বর কম আছে বা 2-4 নম্বর কম থাকতে পারে, তখন তোমার অ্যাংজাইটিটা অনেক বেশি বেড়ে যায়। সেইটাকে বলো যে সেই যে সাসপেন্সটার জন্য একদম শ্বাস আটকে বসে থাকা, সাসপেন্সটা যে কবে রেজাল্ট আউট হবে, কাট অফ মার্কস থেকে আমার হয়তো একটু কম থেকে যেতে পারে, তখন সেটাকে বলে কি, সেই সাসপেন্স বা সেই ফিয়ারটা থেকে তুমি যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছো, সেইটাকে বলা হয় কি, টু ফিল ব্রিথলেস বা বেটেড ব্রেথ। এই যে বেটেড ব্রেথটা, এই যে বেটেড ওয়ার্ডটা এখানে রয়েছে, বেটেড যেই ওয়ার্ডটা, এটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের একটা ইংলিশ রাইটিং আছে, তোমরা জানো, তোমাদের একটা হয়তো জানা আছে, মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসে শেক্সপিয়ার এটা প্রথম ইউজ করেছিলেন, সেখানেই থেকেই নেওয়া হয়েছে এখানে বেটেড ব্রেথ। আর যেমন ধরো বলতে পারো যে মিস্টিরিয়াস কোনো স্টোরি শোনার জন্য ব্রেথলেস হয়ে কেউ মানে বলতে পারো বাচ্চারা থাকে, যে মিস্টিরিয়াস কোনো স্টোরি তারা শুনতে চাইছে, তার জন্য তারা কি করছে, ব্রেথলেস হয়ে কোনো ঘোস্ট স্টোরি শোনার জন্য অপেক্ষা করছে, সেটাকেও বলতে পারো যে বেটেড ব্রেথ। এখানে অ্যাবেটেড যে ওয়ার্ডটা, সেটা থেকেই এসেছে বেটেড, ABATED, অ্যাবেটেড থেকে এসেছে বেটেড, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাবেটেড এই ওয়ার্ডটা ছিল যেটা আর্কেইক ওয়ার্ড, সেখান থেকে এসেছে বেটেড, BATED, এই এটা অমিট হয়ে গেছে। তো চলো বুঝতে পারলে এটা। আচ্ছা, বাকি যেগুলো রয়েছে দেখো, ওয়েটিং ফর দ্য ডেন্টিস্ট উইথ দ্য কমপ্লেইন্ট অফ ব্যাড ব্রেথ। আচ্ছা, কমপ্লেন অফ ব্যাড ব্রেথ মানে কি, আমি শ্বাস নিতে পারছি না, তার জন্য ডেন্টিস্টের কাছে যাবো, এটা তো মোটেই হবে না, বোঝাই যাচ্ছে কেন হবে না। ওয়েটিং টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে কি, প্রতিশোধ নেওয়ার জন্য যখন কেউ অপেক্ষা করছে, সেটাও কিন্তু না। তাহলে বেটেড ব্রেথ মানে কি, টু ফিল ব্রিথলেস, মানে একদম শ্বাস ধরে রেখে অপেক্ষা করছে, নিঃশ্বাস বন্ধ করে রেখে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করা, কিছু ভয় পেয়ে অপেক্ষা করা যে কী হবে না হবে, সাসপেন্স একটা যখন ক্রিয়েট হয়, সেটাকে প্রকাশ করার জন্য এই ইডিয়ামটা ইউজ করা হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা চলে এসেছি, দেখো এখানে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড পোর্শন। এখানে বলা হচ্ছে আন্ডারলাইন্ড পোর্শন বলতে সিটিং অন দ্য বুকস, এই পার্টটার কথা বলা হচ্ছে। তাহলে দেখো সেন্টেন্সটা কি আছে, সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ। মানে কি, এখানে বলা হচ্ছে কি, সে বইগুলো লাইব্রেরি থেকে তুলেছে এবং সেইগুলোকে নিয়ে 1 মাস বসে আছে, এরকম একটা বলা হচ্ছে। এখানে দেখো সিটিং অন দ্য বুকস বলতে যেটা মোস্ট প্রবাবলি যেটা অ্যান্সার, কেননা এটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই ইডিয়ামটা কিন্তু খুব একটা বলতে পারো যে কন্ট্রোভার্সিয়াল ইডিয়াম, ঠিক আছে, মানে এখানে কিন্তু সঠিকভাবে তোমরা কোথাওই সেইভাবে অ্যান্সারটা পাবে না। যেটা আমার মনে হচ্ছে সেটা আমি বলছি, সেটা হচ্ছে সিটিং অন দ্য বুকস বলতে বলা হচ্ছে ডুইং নাথিং উইথ দ্য বুকস, মানে কি, বইটাকে নিয়ে কোনোভাবেই কোনো কাজ না করা। এইভাবে কল্পনা করতে পারো যে বুকস রয়েছে, তোমরা যদি বুকের ওপরে বসে থাকো,
সিটিং অন দ্য বুকস, যদি বইয়ের উপরে বসে থাকো তাহলে বইটা ওপেন করবে কী করে, তাই না? বইয়ের উপরে বসে থাকছি মানে কি, বইটা নিয়ে আমি শুধুমাত্র বসেই থাকছি, আমরা কিন্তু পড়ছি না। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ডুইং নাথিং উইথ দ্য বুকস। যদিও এটার এক্সপ্লেনেশন সম্পর্কে আমার কিছুটা কনফিউশন আছে, আমি যদি কনফিউশনটা ক্লিয়ার করতে পারি অবশ্যই তোমাদের আবার জানিয়ে দেবো। বা তোমরা যদি এটার সম্পর্কে মনে হয়, তোমাদের যদি মনে হয় যে রিডিং দ্য বুকস কেয়ারফুলি এটা হতে পারে, বা রিডিং দ্য বুকস অনলি এটা হতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একটু জানিও, ঠিক আছে? তো আর কি আছে দেখো, এখানে আরেকটা যে অপশান রয়েছে, অপশান ডিটা, কিপিং দ্য বুকস অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট, এটা কিন্তু অবশ্যই নয়। মানে কি, বুকটাকে আমি প্রোটেস্ট করছি, মানে কোনো একটা কিছুকে বিরোধিতা করার জন্য বা বিদ্রোহের জন্য, প্রোটেস্ট করার জন্য আমি বুকটাকে রাখছি, বইগুলোকে রাখছি, এরকম কিন্তু কোনোভাবেই মিনিংটা আসছে না। আমার মতে যেটা মিনিং, সেটা হচ্ছে এই ইডিয়ামটার মিনিং হচ্ছে ডুইং নাথিং উইথ দ্য বুকস, এটাই কারেক্ট অ্যান্সার হবার কথা। তোমরা একটু এটার বিষয়ে যদি কখনো জানতে পারো তো আমাকে জানিও, তো আমিও চেষ্টা করবো তোমাদের এটা সম্পর্কে আপডেট করতে। নেক্সট যদি আমি এরপরে যদি আমি এটা সম্পর্কে জানতে পারি অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এরকম ধরনের আরও বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে, যেগুলো বারবার কিন্তু WBCS এক্সামিনেশনে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে, সেরকম কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এখানে যে অপশানসগুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করব, ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।